ও আচ্ছা, আনমিউট করতে হবে তো। হ্যাঁ, লাইনে থাকো, কিছু না। হুম, হুম। ইনসান। আচ্ছা, এখন হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে দেখা যাচ্ছে? নো স্যার, আসেনি তো। স্ক্রিন শেয়ার হয় না এখনো। স্ক্রিন শেয়ার। ঠিক আছে, এখানে গিয়ে স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, না, স্ক্রিন শেয়ার। আসসালামু আলাইকুম। এইটা এইটা দিয়ে শেয়ার করলাম। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। স্যার আমাদের পরশুদিন কার্ড ফাইনাল স্যার। হ্যাঁ, ওই তো আজকে অল্প করে বলবো আর কি, বেশি কিছু না। আর এটা তোমাদের ডেন্টালে যেহেতু আগে ছিল তোমাদের 4 বছর, 5 বছর হওয়াতে এখন ধরে নাও তো ভাই ভাই একটু বেশি বেশি টুকটাক ধরবে, আগে যেগুলো ধরতাম না এখন ধরবে। গ্রাম পজিটিভ রডস মেইনলি আমরা আজকে কথা বলবো তোমার কোলেস্ট্রিডিয়াম গ্রুপ নিয়ে। এটা পরীক্ষার সময় অনেক সময় ভাই ভাই চলে আসে, রিটেনও চলে আসে, ভাই ভাই এরকম জিজ্ঞেস করে প্রশ্ন। কলম খাতা রাখো, জাস্ট নোট করে লাগবে, সব লেখা লেখা দরকার নাই। কোশ্চেন গুলি একটু শুনবে, একটু নোট করে রাখবে। বিশেষ করে ভাইবার সময় হয়তো বললে অ্যানোরোবিক কি আছে, অ্যানোরোবিক কি আছে, এরকম গ্রুপে আসি। এখানে মেডিকেল ইম্পর্টেন্ট 4টা স্পেসিস আছে কোলেস্ট্রিডিয়ামের, যেটা তোমাদের পড়ানো হবে। এর বাইরেও আছে, সেগুলি আমরা তোমাদের লাগবে না। এর মধ্যে একটা হলো কোলেস্ট্রিডিয়াম টিটানি, কোলেস্ট্রিডিয়াম বোটুলিনাম, কোলেস্ট্রিডিয়াম পারফেনজেস এন্ড কোলেস্ট্রিডিয়াম ডিফিসিলি। এই 4টা হলো ইম্পর্টেন্ট, কারণ এগুলি আমাদের দেশে আছে, হয়তো কম, আগের থেকে কম, কিন্তু আছে। তাহলে কি হলো? কোলেস্ট্রিডিয়াম টিটানি, কোলেস্ট্রিডিয়াম বোটুলিনাম, কোলেস্ট্রিডিয়াম পারফেনজেস এন্ড কোলেস্ট্রিডিয়াম ডিফিসিলি। এরপরে নেক্সট কোশ্চেন থাকবে কোনটা কোন ডিজিজ করে। নেক্সট কোশ্চেন থাকে যে নামগুলি বললে কোনটা কোন ডিজিজ করে। Clostridium tetani, it causes tetanus. Clostridium botulinum, it causes botulism. তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। তাহলে এটা জাস্ট ছোট ছোট কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। এটা কিন্তু এই ফার্স্ট পেজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে পারলে আর ভিতরে ঝামেলা হবে না, এখানে না পারলে তো ভিতরে যাবেই না। তো প্রথমে কি বললাম? স্পেসিস, ইম্পর্টেন্ট স্পেসিস অফ কোলেস্ট্রিডিয়াম। নেক্সট হলো কোন স্পেসিস কি ডিজিজ করে। এইটুকু পারলে তোমাদের 70% মার্ক হয়ে যাবে। এখন যদি কোলেস্ট্রিয়াম টিটানি টিটানস করে এটা না পারো, তাহলে তো হবে না। কোলেস্ট্রিয়াম কজেস টিটানি, কোলেস্ট্রিয়াম বোটুলিজম কজেস বোটুলিজম। তোমাদের এইগুলি পড়া থাকে না। প্রথমে টিটানাসটা পারো, তারপর আমাদের তোমাদের পড়া থাকে না। এটা আমাদের মানে অনেকদিন অভিজ্ঞতা থেকে বলছি। কোলেস্ট্রিয়াম পারফরেন্সিস কজেস গ্যাস গ্যাংগ্রিন এন্ড ফুড পয়জনিং। কোলেস্ট্রিয়াম পারফরেন্সিস গ্যাস গ্যাংগ্রিন মনে থাকে না। আর যদি এখন আমরা বলছি গ্যাস গ্যাংগ্রিন, এটা এখন কোলেস্ট্রিয়াল মায়ো নেক্রোসিস। এরপর থাকে কোলেস্ট্রিয়াম ডিফিসিলি, এটা ইম্পর্টেন্ট, এটা ধরে। ইট কজেস সিউডোমেমব্রেনাস কোলাইটিস। সিউডোমেমব্রেনাস কোলাইটিস, এটা যখন কোনো ট্রিটমেন্টের জন্য বড় স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, ইট মে কজেস সিউডোমেনাস কোলাইটিস। কেন সেটা তো তোমরা এন্টেরোব্যাকটেরিয়াস গ্রুপ যখন পড়বা তখন এটা চলে আসবে, অথবা চলে আসছে। অথবা এখানে একটু সিউডোমেমব্রেনাস কোলাইটিস থাকতে পারে। তো আমরা এখানে 4টা স্পেসিসের নাম জানলাম, করে 4টা ডিজিজের নাম জানলাম। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা। ফার্স্ট আছে কোলেস্ট্রিয়াম টিটানি। এক সময় খুবই ইম্পর্টেন্ট ছিল, এখন আমাদের দেশে কমে গেছে।
তোমাদের আগেই বলেছি ইট কজেস টিটেনাস। এখানে একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ পড়ে সবসময় সবকিছু হবে না বা কি সময় লাগবে। ট্রান্সমিশন, ট্রান্সমিশন দেখো, spores are widely spread in the soil. তাই স্পোর গুলি আমি অনুভব করবো। এটি ইম্পর্টেন্ট বললাম, যেটা হলো স্পোর্ট থেকে ট্রান্সমিটেড তোমার স্পোরগুলি কোথায় থাকে? ইন দ্য সয়েল থাকে। কিভাবে ঢুকবে? ওন্ড ইনজুরি, ইউজুয়ালি পেনিট্রেটন্ট। এখানে কতগুলি আছে আর কাজে কাজে হতে পারে। এখন এই জায়গাটায় যেটা লেখা নাই, তোমাদের অনেক সময় এইভাবে জিজ্ঞেস করা হয়, একটা ক্লিন কাট ইনজুরি, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। আচ্ছা, মনে করো যে অনেক সার্জারি হয়, সিজার হয়, অনেক ধরনের অপারেশন হয়, সেখানে টিটনাস হয় কি? শুনেছো আমাদের এখানে কোন টিটনাসের কেস? স্যার সবসময় তো ভ্যাকসিন দেয়া হয়ে থাকে প্রেগনেন্সির আগে, তো স্যার এখন তো কম শোনা যায়। ক্লিন কাট ইনজুরিতে সাধারণত টিটনাস হ্যাঁ স্যার, শুনছি। ঢোকার পরে যে হয়, স্পোর শুড বি জার্মিনেট। স্পোর ঢুকলে তো হবে না, স্পোর ইজ ইনার্ট। একটা স্পোর ঢুকলো, স্পোর কোনো ডিজিজ করে না। তোমরা এই জায়গাটায় ভুল করো পরীক্ষার সময়। তোমরা স্পোর থেকে টক্সিন রিলিজ করো, স্পোরকে মাল্টিপ্লাই করো। স্পোর ইজ ইনার্ট, ইনার্ট সাবস্টেন্স। স্পোর হলো ইনার্ট, এটা মাল্টিপ্লিকেশন করে না, এটা কোনো মেটাবলিক এরকম কিছু নাই, কোনো এনজাইম রিলিজ করে না, কোনো টক্সিন রিলিজ করে না। স্পোর শুড বি জার্মিনেটেড, spore should be germinated in vegetative form, then it multiply and release toxin and causes disease. এটা মনে রাখতে হবে। আর একটা হয় নিউনেটের ক্ষেত্রে হয়, এটা আমাদের দেশে কমে গেছে, এখনো আছে। নিউনেটের ক্ষেত্রে হয় আমাদের দেশে আন্ডার ডায়াগনোস থাকে। গ্রামে গঞ্জে যেগুলি তোমার ডেলিভারি হয়, বিশেষ করে গ্রামে, তো তোমরা জানো, জানি না তোমরা গ্রামে কতটা অ্যাটাচড আছো। এখনো যদি তোমরা এই যে কি বলে, এই যে আম্বিলিকাল কর্ড যে কাটে, আমেরিকার কট 20 ইয়ার্স আগে নাকি অন্যভাবে কাটতো, তো ওখান থেকে তোমার নিউনারি টিটনাস হতে পারতো, এখন এটা কমে গেছে। দিস লাইন ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। টক্সিন ইজ, এটা টিটানোপ্লাজমিন। টক্সিনের নাম হলো টিটানোপ্লাজমিন। এটা কি ধরনের? এক্সোটক্সিন। কে প্রডিউস করে? প্রডিউস বাই ভেজিটেটিভ সেল অফ। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি বললাম, যে এটা স্পোর ঢুকবে, এন্ট্রি হবে স্পোর যে কোনো ডিপ পারফোরেট ওন্ডে। ঢোকার পরে রিলিজ টক্সিন। টক্সিন নাম হলো টিটানো স্প্যাজমিন। সেন্ট্রাল টক্সিন রিলিজ হচ্ছে কোথায়? ফর্ম তোমার রিলিজ করলো বাই ইন্ট্রাক্সোনালি।
স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার, জি স্যার।
হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ লাইন এখন আসছে। আপনার দেখা যাচ্ছে? স্যার এখনো ব্রাউজিং হচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখানে বলছিলাম টিটানো স্প্যাজমিন, এটা মনে রাখবে, মেইন টক্সিন হলো এটা। এরপরে হলো দেখো, এটা রেট্রোগ্রেড ভাবে যাচ্ছে, রিলিজ হচ্ছে তোমার, রিলিজ হচ্ছে কোথায়, অন সাইডে। লাইন চলে গেছিল, খুব ঝামেলা করে বুঝছো, মানে কতবার লাইন যায় কতবার আসে, এইভাবে পারা আসলে খুব কঠিন, কষ্ট হচ্ছে। তোমরা ফেস করো কিনা জানি না, আমি নাকি, না আমি আমি বেশি ফেস করি। তো ওটা ঠিকই আছে, এই যে মাঝে মাঝে আসে লাইন চলে যায়। সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো, এটা লিখে নিতে পারো। The polypeptide toxin is carried intestinally to the central nervous system. Ganglioside receptor. This is very important. এখানে তোমার জিজ্ঞেস করে মেকানিজম অফ টিটানোস্প্যাজমিন, মেকানিজম অফ টিটানো অ্যাকশন অফ টিটানোস্প্যাজমিন। এখানে ইট বাইন্ড টু দ্য গ্যাংলিওসাইড রিসেপ্টর এন্ড ব্লক দ্য রিলিজ অফ ইনহিবিটরি মিডিয়েটরস। কি সেটা? গামা অ্যামাইনো, জিএবিএ আছে, তোমরা জিএবিএ এইভাবে বলবে না, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। এখানে দুইটা হলো গ্লাইসিন এন্ড গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। এটা কি করে? আবার দেখো, যে চিটোনিসপ্যাজমিন retrogradely গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, where it bind to the ganglioside receptor. বাইন্ড করার পর কি হলো? It block the receptor of inhibitory mediators. কি সেটা? গ্লাইসিন আর গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড। কোথায়? At spinal synapses. The synapses inhibitory, এটা যে নিউরোট্রান্সমিটার রিলিজ হলো না, তাতে কি হবে? তাতে হলো মোটর যে অ্যাক্টিভিটি, এটা আপার হ্যান্ড করবে and it causes spastic paralysis. আচ্ছা, এটা অত লাগবে না। এখানে এমনি কমন সেন্সের জন্য দেখো, এখানে টিটেনাসে বলা হচ্ছে যেখানে অনলি অ্যান্টিজেনিক টাইপ, যে কারণে তোমার এখানে ভ্যাকসিন তৈরি করা ইজিয়ার। যেখানে অ্যান্টিজেনিসিটি টাইপ কম থাকে সেখানে ভ্যাকসিন তৈরি করা ইজিয়ার। ক্লিনিক্যাল ফাইন্ডিংস লাগবে না, শুধু একটু একটু যেটুকু বলি সেটা একটু বললে হবে। ক্লিনিক্যাল ফাইন্ডিংস তোমাদের খুব একটা ধরবে না ডেন্টালের ক্ষেত্রে। এটা মেইনলি হয় পেশেন্ট লক জ, এটা একটা ট্রিসনস ডিউ টু কনস্ট্রাকশন অফ জ মাসেলস। সেগুলো লাগবে না। ল্যাব ডায়াগনোসিস, এটা মূলত থাকে ক্লিনিক্যাল, দ্যাট ইজ নো মাইক্রোবায়োলজিক্যাল অর সিরোলজিক্যাল ডায়াগনোসিস। শোনা যাচ্ছে? কাজে ল্যাব ডায়াগনোসিস হলো মেইনলি ক্লিনিক্যাল। এখানে মাইক্রোবায়োলজিতে ওরকম এগুলো করতে গেলে যে সময় লাগে, ওই পেশেন্ট সার্ভাইভ করবে না। বাট একেবারে যে তাই না তা না, এখানে আমরা গ্রাম স্ট্যান্ড করতে পারি, স্টোরিং অর্গানাইজেশন পেতে পারি। তোমাদের এগুলি পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে না, তোমাদের জিজ্ঞেস করা হবে যেটা বললাম, স্পোর বিয়ারিং অর্গানিজম কি কি আছে, কোনটাকে ডিজিজ করে, মেকানিজম অ্যাকশন অফ টিটানো স্প্যাজমিন। বাস এইটুকু শেষ হয়ে যাবে। ট্রিটমেন্ট লাগবে না, প্রিভেনশন লাগবে। টিটেনাসে তোমরা জানো এটা সবসময় দেওয়া হচ্ছে। আছে, এটা তোমরা সবাই জানো, এটা হলো একদম কমন।
view বিটল স্যার অনেকে ওয়েটিং এ অ্যাকসেপ্ট করতে এলাও বলতেছে। করলাম তো ঢুকতে পারবে ওয়েটিং এ ঢুকতে পারবে দেখা যাচ্ছে প্রিভেনশন গেল প্রিভেনশন জিজ্ঞেস করবে এরপরে হলো কোলেস্ট্রিয়াম বোটুলিনাম শোনা যাচ্ছে কি জি স্যার শোনা যাচ্ছে। কোলেস্ট্রিয়াম কজেস বোটুলিজম এটা কি করে সোজা কথা ইটস কজেস বোটুলিজম এটাও সেম একই রকম স্পোর ওয়াইড স্প্রেড ইন দ্য সয়েল এবং এটা হলো ইউজুয়ালি ফুডবর্ন কন্টামিনেটেড ভেজিটেবলস এন্ড মিটস সাধারণত স্পোরগুলি থাকে কন্টামিনেট করে এবং এগুলো যদি ক্যান করা এটার মধ্যে স্পোর থেকে জার্মিনেট হয় যেটা অ্যানারোবিক এবং এখানে টক্সিন প্রডিউস হয়ে থাকে এই ক্যান ফুডের মধ্যেই যেহেতু অ্যানারোবিক কন্ডিশনে সার্ভাইভ করবে and germinate in anaerobic environment. Toxin is produced within the canned food and ingested pre-formed. তাহলে একটা ফুড বর্ন এটা একটু তোমাদের ই করে পড়তে হবে আসলে কোলেস্ট্রিয়াম যদি আমরা তো দেখবা যে এটা হলো ফুড বর্ন আছে ওন বটুলিজম আছে ইনফ্যান্ট বটুলিজম আছে বটুলিজম হলো 3 টাইপস একটা হলো ফুড বর্ন একটা হলো ওন বটুলিজম ফুড বর্নটা কিরকম হয় আবার দেখো যে স্পোরগুলি নর্মালি তোমার থাকে এনভায়রনমেন্টে সেখান থেকে যদি কোনো ভেজিটেবলস সাথে কোনো ফুড পার্টিকেলস যদি কন্টামিনেট হয় স্পোর দিয়ে সাধারণত যারা ক্যান ফুড খায় আমাদের দেশে আমরা তো কম খাই যেখানে ক্যান ফুড তৈরি করা হয় যারা ক্যান ফুড উপর ডিপেন্ড করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় সেক্ষেত্রে কি হয় যে ক্যান ফুড যেহেতু ভিতরে অ্যানারোবিক কন্ডিশন থাকে ওখানে স্পোরগুলি জার্মিনেট করবে এবং ওখানে টক্সিন রিলিজ করে ওই ফুডের মধ্যেই থাকবে তার মানে এটা প্রিফর্ম এখানে এত কিছু দরকার নাই শুধু একটু মনে রাখবো যে ক্যান ফুড গুলির মধ্যেই সাধারণত থাকে যেখানে এনভায়রনমেন্ট অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি থাকে এবং টক্সিনটা বললো ইনজেস্ট করার সাথে সাথে এটা হবে সময় লাগবে না যে ক্যান ফুড গুলি এখানে দেয়ার ভেজিটেটিভ ফর্ম ছিল টক্সিন রিলিজ করা ছিল যদি আমরা এটা ইনজেস্ট করি তাহলে কি হবে
This botulinum toxin, a toxin নাম হলো botulinum toxin is absorbed from the gut and carried via the blood to the peripheral nervous system. এটা হলো মেইন, এই লাইনটা যদি ক্লিয়ার করতে পারো যে এখানে botulinum toxin যদি আমরা ইনজেস্ট করি খাওয়ার পরে এটা জিআই ট্র্যাক্ট থেকে তোমার অ্যাবজর্ব হয়ে পরে টু দা যাবে কোথায়, পেরিফেরাল নার্ভাস সাইনাপস যাবে এবং রিলিজ দা অ্যাসিটাইলকোলাইন। অ্যাসিটাইলকোলাইন কি করে? অ্যাসিটাইলকোলাইন ইজ এ মোটর নিউরন ট্রান্সমিটার। এখানে যেটা প্যারালাইসিস হবে ফ্লাসিড প্যারালাইসিস, যেটা ছিল হলো স্প্যাস্টিক, এখানে হবে ফ্লাসিড। এই জায়গাটা একটু দেখে নেবে তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না, লাগবে না। পেশেন্টের কমপ্লেইন থাকবে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস ফিচার্স থাকে উইকনেস আর প্যারালাইসিস। এটা ডিপেন্ড করে কতটা টক্সিন রিলিজ করবে, পেশেন্ট কি কমপ্লেইন করলো। অনেকে শুধু যে উইকনেস একটু প্যারালাইসিস লাগলো, ডিপ্লোমা মানে কি চোখে ঠিক মতো দেখলো না, একটা দুইটা দেখলো, এটা আর একটু বিষয় রেসপিরেটরি মাসল ফেলিওর, এবং এটার নো ফিভার, এখানে কোনো জ্বর থাকে না, এইটার সাথে অনেক সময় অনেক কনফিউজ করে ক্লিনিশিয়ানরা ওই গুলিয়েন-বারি সিনড্রোমের সাথে তোমার এটাকে অনেকে কম্পেয়ার করে। গুলিয়েন-বারি সিনড্রোম তোমাদেরও সেটা লাগবে না। গুলিয়েন-বারি সিনড্রোম সাধারণত অ্যাসেন্ডিং থাকে, পা থেকে প্যারালাইসিসটা পা দিয়ে শুরু হয়, পা দিয়ে এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে ইমপ্রুভ থাকে। বাট ইন কেস অফ বোটুলিনাম মানে ফুডবর্ন বোটুলিনাম, এটা সাধারণত ওরকম না, পা থেকে উঠে না, এগুলো যে কোনো কমপ্লেন করতে পারে। এর একটা আছে ওন বটলিনাম, প্রথমটা হলো ইনজেকশন, দুটা আদার ফর্মস আছে দুইটা, একটা হলো ওন বটুলিজম, এটা খেলো না, একটা ওন ইনফেকশন হলো সেখানে হতে পারে, একটা ওন ইনফেকশন হলো লাইক ফর তোমার টিটনাস যেভাবে হয়, টিটনাস স্পোর যেভাবে কন্টামিনেশন হয়, ওখানে কন্টামিনেশন হলো কি দিয়ে, স্পোর দিয়ে। এই স্পোর জার্মিনেট করলো, জার্মিনেট করার পরে তোমার বোটুলিন টক্সিন রিলিজ করলো। দিস টক্সিন ক্যান কজেস সাইন সিনড্রোম বোটুলিজম। অ্যানাদার ইজ ইনফ্যান্ট বোটুলিজম। তোমাদের এখানে একটু জিজ্ঞেস করে, মানে এইটা ধরবে ফুডবর্ন, ওনবর্ন এবং ইনফ্যান্ট বর্ন, যে বোটুলিজম কয় রকমের আছে টাইপ অফ বোটুলিজম যদি বলো তাহলে এটা হবে ফুডবর্ন, owned botulism and infant botulism. Infant botulism তোমার হলো, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। একটু খেয়াল করবে এখানে ফুডবর্নে কি ছিল, ফুডবর্নে আমরা আগে চলে যাই। ফুডবর্নে হলো আমাদের ফুডগুলি কন্টামিনেটেড ছিল ইন কেস অফ ইনফ্যান্ট বোটুলিজমে কি হয়, আমরা করি স্পোরগুলি ইনজেস্ট করি, তাহলে কি হবে, এই স্পোরগুলি জিআই ট্র্যাক্টে পরে মানে ইটস রিকোয়ার্ড এ লং টাইম, ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি থাকে। সাধারণত এখানে দেখো আমাদের দেশে এটা এখন অনেক কমে গেছে। অনেক সময় থাকে জিজ্ঞেস করে যে ইনফ্যান্ট বোটুলিজম কিভাবে হয়, মানে আমাদের দেশে আমাদের কন্টেন্টসে আমাদের দেশে একটা আছে যে নিউবর্ন বেবি যদি হয় তাকে একটু কি খাওয়ানো হয়, দেখেছো কিনা? নিউবর্ন বেবি যদি হয়, যে ছেলে হয় আজান দেয়, তাই না? ছেলে হলে আজান দেয়, জানো তো? জি স্যার। জানো কিনা? এখানে হসপিটাল দেখো যে অনেক সময় দেখবা যে আজান দিচ্ছে, যখন শুনে ছেলে হয়েছে আজান দেয়। আর সাথে সাথে কি করে, যদি দাদি নানি থাকে একটু মধু খাওয়াই দেয়। এটা এখনো প্র্যাকটিসিং, ডাক্তার যতই করুক আর না করুক। কেন মধু খাওয়ায় কেন?
মানিটা কি কি উদ্দেশ্যে খাওয়ায়? যাতে কথা মিষ্টি হয় স্যার। যাতে তো যাতে ভবিষ্যতে সুভাষী হয় অত সুভাষিনী হয়, মিষ্টি মিষ্টি কথা বলে। আমাদের দেশে বাচ্চাদের না খাওয়াচ্ছে বড়দের লাইন ধরে। তাহলে এখানে শুধু পার্থক্যটাই এইটাই যে মানে ইনফ্যান্ট মর্টালিটির ইনকিউবেশন পিরিয়ডটা বেশি থাকবে। কেন? এখানে ইনজেকশনটা হচ্ছে কি দিয়ে, বা ইনজেকশন অফ দা স্পোর, যার জন্য ইনকিউবেশন পিরিয়ড থাকে। এইটা একটু অনেক সময় ভাইবার সময় তো তোমাদের যদি ব্যাড লাক হয়, ব্যাকটেরিয়াল পোর্শন থাকে এক থেকে দুটো, তো একটু যেমন ডায়াগনোসিস লাগবে না, প্রিভেনশন একটু কমন, একটা কমন সেন্স। পারফরমেন্স এটা একটু ধরে কোলেস্ট্রিডিয়াম। আচ্ছা, তোমাদের এরপরে ক্লাস আছে না? জি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, 5 মিনিট আগে ছেড়ে দিব। তোমার আশা করি তোমার কয়জন স্যার আমরা 31, 30 জন আছি। মানে স্টুডেন্ট কত তোমাদের? 38। তোমাদের টোটাল স্টুডেন্ট তো আমার হিসেবে তো দেখি হলো 31, তাই তো? স্যার ওল্ড ব্যাচ সহ 38। ওই এখানে তো দেখি তোমার নাম তো 31 জনের নাম আছে, আর বাকি নাম তো নাই। স্যার আমাদের 15 ব্যাচে 31 জন, সাথে 14th ব্যাচ এর 8 জন, 7 জন। এই মুহূর্তে তোমাদের 31-ই দেখতেছি পার্টিসিপেন্ট। তুমি শুধু অ্যাবসেন্ট যেগুলো আছে, আমি রোল কল করবো না আলাদা, শুধু অ্যাবসেন্ট গুলি মেসেজ দিয়ে পাঠাবে। ওকে স্যার, আমি পাঠাই দিব। শুধু অ্যাবসেন্ট গুলি। আচ্ছা, আমি তোমাদের ঠিক 5 মিনিট আগে শেষ করব, মানে 55-তে 9 মিনিট থাকবো। কোলেস্ট্রিয়াম পারফরেন্সিয়াস এটাও ইম্পর্টেন্ট। এটা মেনলি দুইটা ডিজিজ করে, আগে বলেছি, ইট কজেস গ্যাস গ্যাংগ্রিন আর হলো ফুড পয়জনিং। এটা ডিপেন্ডস অন দ্য রুট। যদি ইনজেস্ট করি সেক্ষেত্রে হবে ফুড পয়জনিং, যদি ওনলি ইনফেকশন হয় সেখানে হবে গ্যাস গ্যাংগ্রিন। এখন গ্যাস গ্যাংগ্রিনের ভালো নামটা হলো কোলেস্ট্রিয়াল মায়োনেক্রোসিস। এখানে এইটুকু পারলেই হবে, এর বেশি জিজ্ঞাসা করবে না। ট্রান্সমিশন সেম এস কোলেস্ট্রিয়াম টিটানি। এখানে ওন ইনফেকশন হবে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানে ওন ইনফেকশন হবে, ওন ইনফেকশন হলে পরে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোরা বলে রাখি, যেগুলো এখানে এইভাবে আসে না। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে টিটানাস অথবা কোলেস্ট্রিয়াম মায়োনেক্রোসিসের সম্ভাবনা বেশি বাড়ে কেন? এটা এরকম, যখন একটা স্পোর্ট দিয়ে তোমার কন্টামিনেট হয় ওন, কারণ স্পোর্ট জার্ম হতে কি লাগবে? জার্মিং হওয়ার জন্য অ্যানারবিক কন্ডিশন লাগবে, তাই তো? অ্যানারবিক নাহলে হবে না। যখন রোড ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয় তখন কি হয়? আমাদের নর্মাল বডি ফিজিওলজি হলো যে কনস্ট্রিকশন অফ দ্য ভেসেলস। যখনই কোনো রোড ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয় তখন ভেসেলগুলি কনস্ট্রাকশন হয়। কনস্ট্রাকশন কি হবে? সার্কুলেশন কমে যাবে, অ্যানারবিক কন্ডিশন হবে। দুই হলো, যখনই কোনো একটা ইনজুরি হয়, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বললাম বাকি, তখন শুধু কোলেস্ট্রিয়াম ইনফেকশন হয় না, সাথে সাথে অন্য ব্যাকটেরিয়াদের ইনফেকশন হয়, যেগুলি অ্যারোবিক। দিস অ্যারোবিক ব্যাকটেরিয়া ইউজেস অক্সিজেন। তাহলে এই দুইটা মিলে, ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড ইউজ অফ অক্সিজেন বাই দ্য অ্যারোবিক ব্যাকটেরিয়া, দুইটা মিলে ইট কজেস অ্যানারোবিক কন্ডিশন। দিস অ্যানারোবিক কন্ডিশন হেল্পস দ্য
স্পোর অফ ক্লোস্ট্রিডিয়াম টিটানাসাও অথবা এই জন্য এক্সিডেন্টের ক্ষেত্রে বেশি হয়। পরীক্ষার সময় এটা জিজ্ঞাসা করবে যে একটা রোড ট্র্যাক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ক্লোস্ট্রিডিয়াম টিটানাস অথবা গ্যাস গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন? অ্যান্সারটা কি বললাম ওইটা। অ্যান্সারটা এরকম যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যখন অ্যাক্সিডেন্ট হয় বা যখন একটা ইনজুরি হয় তখন যে ইনফেকশনটা হয় নট অনলি বাই দ্য স্পোর বাট অলসো উইথ দ্য আদার অ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলি তোমার অক্সিজেন ইউজ আপ করে আর ভ্যাসোকনস্ট্রিকশন হয়, দুইটা মিলে করে অ্যানারোবিক কন্ডিশন হুইচ কজেস জার্মিনেশন অফ দ্য স্পোর্স। এইটুকু ক্লারিফাই লাগবে, এটা পড়লে বুঝবে। এখানে একটু লাগবে এই যে গ্যাস গ্যাংগ্রিন হয়, এটা হলো ওটা যখন স্পোর্ট থেকে ভেজিটেটিভ ফর্ম হয়, ইট রিলিজ সাম টক্সিন, এটা বলে আলফা টক্সিন, এটা লেসিথিনেস। এটা কি করে? হুইচ ড্যামেজ সেল মেমব্রেন। It also damages the cell membrane of RBC also, resulting hemolysis. ক্লিনিক্যাল ফিচার লাগবে না, এখানে এত কিছু দরকার নাই। এখানে ল্যাব ডায়াগনোসিস অন দ্য ক্লিনিক্যাল বেসিস, এখানে ল্যাবরেটরি বেসিসে যাওয়ার সময় নাই। অনেক সময় সার্জন যারা পেশেন্ট দেখে ওটিডি ডিসিশন নিয়ে ফেলে যে কি করবে, এবং ট্রিটমেন্ট ইউজুয়ালি অ্যাম্পুটেশন। Another disease caused by the Clostridium perfringens is the food poisoning. এটা মোটামুটি অত কমন না হলেও কিছু কিছু ক্ষেত্রে আছে, তো এইটুকু জানলে হবে। লাগবে না, লাগবে না। Clostridium difficile, it causes antibiotic associated pseudomembranous colitis. প্রশ্ন করবে Clostridium difficile কি ডিজিজ করে? It causes antibiotic associated pseudomembranous colitis. আমরা যদি অন্য কোনো সাধারণত আমরা বড় রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক যখন ইউজ করি তখন নর্মাল ফ্লোরা, আমাদের কলোনের নর্মাল ফ্লোরা গুলি যে এটা অনেক ধরনের চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার জন্য যেগুলো সেন্সিটিভ থাকে, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, সেগুলি তোমার ডিস্টার্ব উইথ অ্যান্টিবায়োটিক, বাট Clostridium difficile থেকে যায়, এগুলি মাল্টিপ্লাই করে এবং আলটিমেটলি কজেস pseudomembranous colitis. আচ্ছা, এটা আর লাগবে না। এইটা আজকে লেকচারে যে টোটালি যে তোমাদের যে লাগবে এটা হলো পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে অথবা পরীক্ষা আসবে যে ইম্পর্টেন্ট স্পেসিস অফ Clostridium উইথ দেয়ার ডিজিজেস। কলিশনের নামগুলি বলবে, কি কি ডিজিজ আছে করবে, এবং এখান থেকে দুইটা জিনিস আসবে পরীক্ষাও থাকে, প্যাথোজেনিস অফ টিটানাস অর প্যাথোজেনিস অফ গ্যাস গ্যাংগ্রিন, এই দুইটা একটা থাকে, এটা ফর রিটেন এক্সাম। আর বোটুলিজম ভাই অনেক সময় ধরে যে টাইপ অফ বোটুলিজম, এটা বলছিলাম 3 টাইপস, ফুডবর্ন, ওন বোটুলিজম এন্ড ইনফ্যান্ট বোটুলিজম। এর মধ্যে ফুডবর্ন যেটা বোটুলিজম, এটা হলো তোমার টক্সিন মিডিয়েটেড, প্রিফর্ম টক্সিন থাকে, এবং ওন বোটুলিজম এন্ড ইনফ্যান্ট বোটুলিজম এটা হলো স্পোর মিডিয়েটেড। আমরা স্পোর ইনজেস্ট করি অথবা স্পোর দিয়ে ওন ইনফেকশন হয়।
তো এটার মধ্যে এইটুকুই শেষ হবে। এরপরে তোমাদের মনে হয় যে জেনারেল ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি আমরা তো আর নিব না, ক্লাস খোলার পরে আমরা চলে যাব তোমাদের সেকেন্ড টার্মের সাবজেক্টগুলো চলে যাব। সেকেন্ড টার্মে কি কি আছে তোমাদের? স্যার সেকেন্ড টার্মে কি প্যারাসাইটোলজি, ভাইরোলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজি, মাইক্রোলজি। তাদের ইমিউনোলজি কোন পার্টে? জি স্যার। তোমাদের কারিকুলাম ইমিউনোলজি স্যার ফার্স্ট টার্মে শেষ হয়ে গেছে ইমিউনোলজি। তোমাদের কারিকুলামটা মনে হয় আমি আসলে একটু মনে হয় ডিফার করি কিনা এমবিবিএস এর সাথে। এমবিবিএস হলো ইমিউনোলজি, জেনারেল ব্যাকটেরিওলজি, মানে ব্যাকটেরিওলজি একসাথে। আচ্ছা ঠিক আছে, এটুকুই থাকুক, নেক্সটে দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা স্যার হাফেজ। একটা কোশ্চেন ছিল, স্যার একটা বলো। কোশ্চেন ছিল বলো। স্যার, ওরাল মাইক্রোবায়োলজি উইথ ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা স্যার আমাদেরকে অতভাবে বলা হয়নি। ওরাল মাইক্রোবায়োলজিতে মেইন থাকবে, নাহলে পড়ানো হবে। ওরাল থ্রাশ, মেকানিজম অফ ডেন্টাল ক্যারেজ, এই তিনটার মধ্যেই আমরা সাধারণত থাকি। এগুলো প্রশ্ন জমা করে রাখো, আমরা আশা করতেছি তোমাদের ভ্যাকসিনের পরেই তোমাদের সরাসরি ক্লাসে আমরা হাজির হতে পারবো, তখন এগুলি অ্যান্সার দেওয়ার সুবিধা হবে। ঠিক আছে, শেষ করলাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।